প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিউ ইয়র্ক যাচ্ছেন আজ। কাল বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। জাতিসংঘে ভাষণ আগামী শুক্রবার। সহিংসতায় রাজধানীর ১২৫টি ট্রাফিক পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত। ভোগান্তিতে দায়িত্বরতরা। শিগগিরই মেরামতের আশ্বাস ডিএমপির। ডেঙ্গু আক্রান্তে আরও ৬ জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি ৯২৬ জন। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। জনসচেতনতা বাড়ানোর তাগিদ। এবং ইলিশ রপ্তানি দুদেশের সম্পর্ক উন্নয়ন হিসেবেই দেখছে মানুষ। বন্ধ হবে চোরাচালান। দাম বাড়াচ্ছে সিন্ডিকেট, বলছেন গবেষকরা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে আজ নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী শুক্রবার ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন আগামীকাল মঙ্গলবার। কাল থেকেই জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে উচ্চ পর্যায়ের সম্মেলন শুরু হবে। কোটা আন্দোলনের সহিংসতায় রাজধানীর ১২৫টি ট্রাফিক পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এ কারণে ভোগান্তিতে পড়েছেন পুলিশ সদস্যরা। টানা ডিউটি করার পরও নেই বিশ্রামের জায়গা। ওয়াশরুম ব্যবহার নিয়েও পড়তে হয় বিপাকে। এমন অবস্থায় রোদ বৃষ্টি মাথায় নিয়েই দায়িত্ব পালন করে চলছেন তারা। তবে ডিএমপির মুখপাত্র জানিয়েছেন শিগগিরই পুলিশ বক্স মেরামতের কাজ শেষ হবে। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। রোদ বৃষ্টি, ঝড়ঝঞ্ঝা আর শব্দদূষণ ট্রাফিক পুলিশের নিত্যসঙ্গী। রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয় ২৪ ঘন্টা। মাঝে মাঝে নিতে হয় একটু বিশ্রাম। কিন্তু ঢাকার অধিকাংশ ট্রাফিক বক্সই ক্ষতিগ্রস্ত। ছাত্র জনতার অভ্যুত্থানে ডিএমপির ১২৫টি পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তা ঝুঁকিতে দায়িত্বও পালন করতে পারেনি ট্রাফিক পুলিশ। তখন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেয় শিক্ষার্থীরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কের শৃঙ্খলার দায়িত্ব বুঝে নেয় ট্রাফিক পুলিশ। কিন্তু তারা আগের মতোই ট্রাফিক নিয়ন্ত্রণ করলেও বিশ্রামের জায়গা নেই ওয়াশরুমও। তবে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালনকেই মুখ্য মনে করেন পুলিশ সদস্যরা। সে কারণেই এই সাময়িক সমস্যাকে খুশি মনেই মেনে নিয়েছেন তারা। একটু কষ্ট হচ্ছে, তবে ট্রাফিক বক্সের জন্য আমাদের সিনিয়র স্যাররা সর্বোচ্চ চেষ্টা করতেছে আর কি। খুব দ্রুত এটার সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা জনগণের সাথে এইদিকে সেদিকে ইউজ করতেছি আর কি। আর ডিএমপি বলছে ভোগান্তি সত্ত্বেও নাগরিক সেবা দিয়ে যাচ্ছে পুলিশ। খুব দ্রুতই ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স মেরামত শেষ হবে বলে জানান ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার। ১২৫টার মতো ট্রাফিক বক্স আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চেষ্টা করছি এইসব ট্রাফিক বক্স দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে আমাদের যারা কর্তব্যরত পুলিশ সদস্যরা রয়েছে তারা যেন একটু বিশ্রাম নিতে পারেন, তাদের জন্য একটা কাজের একটা সুন্দর পরিবেশ আমরা দিতে পারি। আমাদের সদস্যরা এখন দিন রাত কঠোর পরিশ্রম করছেন এবং তাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে সেটা পালন করার চেষ্টা করছেন। পুলিশকে বন্ধু ভেবে তাদের কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। নাগরিক সেবা বাড়ানো এবং সড়কের শৃঙ্খলা ফিরে আনা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৬ জন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়কালে এ মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১, ঢাকা বিভাগে ১৯৬, ঢাকা উত্তর সিটিতে ১৭২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৪, খুলনা বিভাগে ১০১ জন রয়েছেন। আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি নিয়ে ভিন্নমত থাকলেও এটিকে দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন হিসেবেই দেখছেন সাধারণ মানুষ।
ইলিশ রপ্তানি চোরাচালান বন্ধেও ভূমিকা রাখবে বলেও মনে করছেন অনেকেই। আর গবেষকরা বলছেন ইলিশ রপ্তানি দেশের বাজারের দাম বাড়াবে না, ইলিশের দাম বাড়াচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় পরের সংবাদে চলে যাচ্ছে। কুষ্টিয়ায় পদ্মা যেন রাক্ষসী রূপ নিয়েছে। পানির তোড়ে পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ, বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি, হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া মেহেরপুর ঈশ্বরদী জাতীয় মহাসড়ক। ভেড়ামারার মিরপুর সহ বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ ভাঙন আতঙ্কে। এদিকে এলাকাবাসী বলছে ভাঙন রোধ ঠেকাতে হলে বেড়ি বাঁধের প্রয়োজন। আর পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। কুষ্টিয়া থেকে মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। কুষ্টিয়ার পদ্মা নদী রাক্ষসী রূপ নেয় নিঃস্ব হচ্ছেন পদ্মা তীরবর্তী এলাকার হাজারো মানুষ। ভাঙন থেকে বাঁচতে শেষ সম্বলটুকু নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টায় ব্যস্ত ভাঙন কবলিত মানুষ। পানির তোড়ে প্রতি বছর কুষ্টিয়া, ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর, কুমারখালী, খোকসা উপজেলার বিস্তীর্ণ এলাকা বিলীন হলেও এবার পরিস্থিতি আরও ভয়াবহ। বিশেষ করে জেলার ভেড়ামারা ও মিরপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন তীব্র ভাঙনের কবলে। জিওব্যাগ নদীতে ফেলা হলেও থেমে নেই ভাঙন। এটি রোধে স্থায়ী বেড়িবাঁধ দরকার বলে মনে করছেন এলাকাবাসী। নদী ভাঙে তো খাবার তো চুলা জ্বালাতে পারছি না, যেটুকু আছে সেইটুকু নষ্টর পথে। টাওয়ারের কাছে অনেক জিওব্যাগ ফেলছে, তাতে কিছু হয়নি। পানির চাপে টাওয়ারটা আজকে গোড়া থেকে উপড়িয়ে গেছে। জাতীয় গ্রিডের সাথে সরকারের যে একটা যোগসূত্র সম্পর্ক আছে সেটা যখন ভেঙে যাচ্ছে, তার মানে গ্রাম আমাদের যে কি হবে আসলে আমরা বলতে পারছি না। এদিকে ভাঙন কবলিত এলাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ইতিমধ্যে ঠিকাদারের মোবিলাইজেশনের জন্য আমরা কিছু ওয়ার্ক অর্ডার প্রদান করছি এবং তারা অতি শীঘ্রই, যেহেতু পানির তীব্রতা এখন বেশি, এই মুহূর্তে কাজ বাস্তবায়ন করা দুরূহ ব্যাপার, সেক্ষেত্রে তারা এখন সাইট মোবিলাইজেশন সহ ম্যাটেরিয়ালস ম্যানুফ্যাকচারিং করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। আশা করি হয়তো পানির লেভেলটা একটু কম হলে ওরা কাজ বাস্তবায়ন শুরু করবে। শুধু আশ্বাস নয়, দ্রুত এর বাস্তবায়ন চায় পদ্মাপাড়ের মানুষ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি নিয়ে ভিন্ন মত থাকলেও এটিকে দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন হিসেবেই দেখছেন সাধারণ মানুষ। ইলিশ রপ্তানি চোরাচালান বন্ধেও ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। আর গবেষকরা বলছেন ইলিশ রপ্তানি দেশের বাজারের দাম বাড়াবে না, ইলিশের দাম বাড়াচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় ভারতে ইলিশ মাছ পাঠানো না পাঠানো নিয়ে বহু আলোচনার পর অবশেষে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে বাংলাদেশের মানুষের দ্বিমত থাকলেও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন অধিকাংশ মানুষ। যদি আমাদের দেশের চাহিদা পূরণ করে দেওয়া সম্ভব হয়, দেওয়া উচিত। আগে দেশের সিন্ডিকেটটা ভাঙা উচিত, যাতে আমাদের দেশের মানুষজন পায়, আমাদের দেশের পূজায় যেন ইলিশ মাছ থাকে। আমরা যেরকম ওদের থেকে সুবিধা নিতে চাইবো, ওরাও আমাদের থেকে সুবিধা নিতে চাইবে, কিন্তু সেই সুবিধাটা যেন একতরফা না হয়। একটা নেগেটিভ সাইডও আছে, পজিটিভ সাইডও আছে, দোনো সাইডই আছে। ইলিশ পুরাণ মতে ইলিশ মাছ মধুর, স্নিগ্ধ, রোচক ও বলবর্ধক, পিত্তকারী, লঘু পুষ্টিকর ও বাতনাশক। আয়ুর্বেদ শাস্ত্রে ইলিশ মাছের গুণাগুণ নিয়ে এভাবেই লেখা আছে। টোটালি যদি এটা একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, আমরা যদি বলি যে না আমরা তাদেরকে ইলিশ দেবো না, তাহলে তারাও আবার বলতে পারে যে আমি ওটা দিব না, এটা দিব না, তাহলে তো আমাদের মানে ট্রেড ক্ষতিগ্রস্ত হবে। এই বর্তমান বিশ্বে কেউ চায় না কারোর সাথে কারো ট্রেড ক্ষতিগ্রস্ত হোক, কম বেশ হবে, এদিক ওদিক হবে। সো আমরা আমাদের স্বার্থটা আগে রাখতে হবে। মাছের দাম বাড়ার যে ব্যাপারটা, এটা আপনি শুধু ইলিশ, তেলাপিয়া মাছের দামও তো অনেক বেশি। এটার জন্য যেটা দায়ী, মানে আমি সবসময় বলে থাকি এই কথাটা, সেটা হচ্ছে আমাদের ব্যবসায়ীরা। দেশের বৃহত্তর স্বার্থে এ রপ্তানি ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছেন এ গবেষক। মাছ বন্ধ করে দেওয়ার মাধ্যমে আসলে কি ওদের যে একটা দুর্গাপূজা কেন্দ্রিক যে তাদের উৎসব, সেখানে আমরা বাধা তৈরি করাটা আসলে ঠিক হবে না। আমার কাছে মনে হয় যে এটা হয়তো যে আর সরকারের অনেক ধরনের চাপ থাকে। সরকার যখন একটা সিদ্ধান্ত নেয়, সেখানে তার মানে তার বিষয়ের একটা জনমানুষের খাদ্য নিরাপত্তার ইস্যুটা তাকে ভাবতে হয়। যেহেতু এবছর বন্যার কারণে আমাদের প্রচুর
ফসলহানি হয়েছে, আমদানি চালের উপর একটা বড় নির্ভরতা থাকতে পারে, এছাড়া পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের একটা বড় ধরনের আমাদের নির্ভরতা পার্শ্ববর্তী দেশের উপর থাকে বাণিজ্যিক ক্ষেত্রে। বছরে উৎপাদন হয় 5,30,000 টন ইলিশ। 3,000 টন চাঁদপুর ঘাটে একদিনে আসা ইলিশের পরিমাণের চেয়েও কম বলছেন সংশ্লিষ্টরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে চলছে তীব্র লোডশেডিং। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ক্ষতির মুখে পড়েছেন কারখানা মালিক ও ব্যবসায়ীরা। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানেও। মানিকগঞ্জ থেকে শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। মানিকগঞ্জে তীব্র গরম ও ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। রাত দিন মিলিয়ে 12 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। ব্যাহত হচ্ছে হাসপাতালের সেবা। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অবস্থাও শোচনীয়। ক্ষতি হচ্ছে কারখানার মালিক ও ব্যবসায়ীদের। জেলা পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, জেলায় গড়ে 150 থেকে 175 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে 80 থেকে 120 মেগাওয়াট। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে লোডশেডিং। স্কুলে বিদ্যুৎ না থাকার কারণে আমাদের খুব গরম লাগে। লোডশেডিং কারণে আমাদের বাচ্চাদের পরীক্ষার সামনে পড়াইতে পারতাছি না। লোডশেডিং এর কারণে রোগীদের আমাদের অনেক কষ্ট হয়। দিনে 3 থেকে 4 বার কারেন্ট চলে যায়, রাত্রেও ম্যাক্সিমাম টাইম কারেন্ট থাকে না। এই কারণে আমাদের প্রোডাকশনের অনেক ক্ষতি হচ্ছে। জানা গেছে, জেলায় 3টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকলেও একটি মাত্র বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। উৎপাদিত পণ্যের দাম বেশি বৃদ্ধি পাচ্ছে। এমত অবস্থায় বিশেষ শিল্পনগরী মানিকগঞ্জের দাবি, এখানে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়। মানিকগঞ্জে আমাদের 3টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, তবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সাথে আমাদের সরাসরি কোনো সম্পৃক্ততা থাকে না। এটা সম্পৃক্ততা পিডিবির। আমাদের লিয়াজো হচ্ছে আমাদের পিজিসিবি থেকে এলডিসি। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি লোডশেডিং শোচনীয় পর্যায়ে আনার দাবি গ্রাহকদের। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ। দর্শক, সংবাদের এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। জনাব শিপন হালদার, আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। আমরা শিরোনাম পড়ে এসে তারপর আলোচনায় যাব। আমরা শিরোনামগুলো পড়ছি, দেশের শীর্ষ পত্রিকার যে প্রধান প্রধান শিরোনাম সেগুলো একটু পড়ব। প্রথমেই দেখে নেব প্রথম আলোর শিরোনাম। তারা শিরোনাম করেছে, ছাত্রলীগ হলেই পেতেন স্বাস্থ্যের বড় পদ। গুরুতর আহত 3 শতাধিক এখনও চিকিৎসাধীন। আমরা একটি বড় ছবি দেখতে পাচ্ছি যে 112 দিন পর শিক্ষার্থীদের পদচারণা মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দৈনিক ইত্তেফাক, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার হচ্ছে মন্ত্রণালয় ও জেলা পর্যায়ে 2 কমিটি। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। সমকালের শিরোনাম, বছর বছর সম্পদের হিসাব দিতে হয় কড়ায় গণ্ডায়। অর্থ পাচারের রাঘব বোয়াল ছিল ধরাছোঁয়ার বাইরে। কাল বাইডেনের সঙ্গে বৈঠক, নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনূস। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, বাইডেনের সঙ্গে বৈঠকে 4 ইস্যু। মোদি বাইডেন আলাপে বাংলাদেশ প্রসঙ্গ। পাল্টাপাল্টিতে উত্তপ্ত নিউ ইয়র্ক। অর্থনীতি ধ্বংস করছে সোনা চোরাচালান। যুগান্তর রয়েছে শিরোনাম দেখব, জাকিরের আলাদিনের চেরাগ মন্ত্রিত্ব, মাদকের পৃষ্ঠপোষক থেকে প্রতিমন্ত্রী। 873 কোটি টাকা নিয়েছে মডার্ন স্টিল সহ 9 কোম্পানি। সোনালী ব্যাংকের ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম। দেশ রূপান্তর, মামলা এখনও বিএনপির মাথা ব্যথা। এবার নিউ ইয়র্কে দেখা যাবে অন্য ছবি। কাল পৌঁছাবেন ইউনূস। শেখ হাসিনার সামনে 3 পথ। বণিক বার্তার শিরোনাম দেখব, এলএনজি আমদানি নীতির সুযোগ লুফে নেয় বিশেষ গোষ্ঠী। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। দ্য ডেইলি স্টার, গভর্নমেন্ট এমপ্লয়িজ ফ্যামিলিজ মাস্ট ফাইল ওয়েলথ ইনফো। গ্যাস ক্রাইসিস শাটার্স 4 ইউরিয়া ফ্যাক্টরিজ। এই ছিল আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। কাছাকাছি শিরোনামগুলো দিয়েই আজকের পত্রিকাগুলো সাজানো হয়েছে। প্রথমে একটি বিষয়ে আসতে চাই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আজ নিউ ইয়র্কে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই।
দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন, এর আগে থেকে কিন্তু যোগ দেবেন কি দেবেন না সেক্ষেত্রে এই সরকারের বৈধতা, অনেক প্রশ্ন এসেছে সামনে, অনেক তর্ক বিতর্ক, অনেক সমালোচনা, অনেক সমীকরণ। সবশেষে দেখলাম যে না, 57 জনের একটি প্রতিনিধি দল সহ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি, কালকেই আপনি যেমনটি বলছিলেন যে জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং জো বাইডেনের সঙ্গে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এরই মধ্যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন এবং এর পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূস জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। সুতরাং এই দুইটা বৈঠকের মধ্যে একটু যোগসূত্র আছে এবং বিষয়টি হচ্ছে বাংলাদেশ ইস্যু। জো বাইডেন, আমরা যতটুকু গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে জো বাইডেন বাংলাদেশ ইস্যুতে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, শেখ হাসিনার পলায়ন বা আওয়ামী লীগ সরকারের পতন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সাম্প্রদায়িক সহিংসতা অভিযোগ করা এবং প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, তার যৌক্তিকতা, বিভিন্ন বিষয় তুলে ধরেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বা শান্তিপূর্ণ যে অবস্থা সেইটার প্রেক্ষিতে ভারতের মধ্যে কোনো অস্থিতিশীলতার সুযোগ আছে কিনা, যেহেতু 7 সিস্টার সংক্রান্ত একটি বিষয় রয়েছে আপনি জানেন। সব কিছু মিলিয়ে বাংলাদেশ ইস্যু যথেষ্ট গুরুত্ব পেয়েছে বলে গণমাধ্যমে বলা হচ্ছে। একই দিকে ঠিক দুই দিন পরই বলবো, যেহেতু কালকে পৌঁছানোর পরে জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূস বৈঠক করবেন এবং সেক্ষেত্রে অবশ্যই এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে ধরবেন এবং শেখ হাসিনার সরকারের যে লাগামহীন সীমাহীন দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি এবং রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে নতুন করে পুনর্গঠনের যে চেষ্টা, সেটিও অন্তর্বর্তী সরকার তুলে ধরবেন, এতটুকু আমরা জানতে পেরেছি। এবং উনি সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন আগামী শুক্রবার। তো সেখানেও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং তার গঠনমূলক একটি বক্তব্য আমরা প্রত্যাশা করছি এবং সেই বক্তব্যে নিশ্চয়ই বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে বিশ্ববাসীর কাছে তিনি পরিচয় করিয়ে দেবেন এবং এই পরিচয়ের সূত্র ধরেই বাংলাদেশ একটি নতুন অবস্থান তৈরি করবে, যেটা নতুন বাংলাদেশের যে স্বপ্ন, যে তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঠিক বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ একটি মাইলফলক হয়ে থাকবে, এটি আমরা প্রত্যাশা করি। খুব স্বাভাবিক এবং হয়তো সেখানে এটি নিয়েও নিশ্চয়ই আলোচনা হতে পারে যে একটি রাজনৈতিক একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করে, নির্বাচনী পরিবেশ তৈরি করে উনি দিবেন। কতদিন পরে বা কি সেটি নিয়ে হয়তো একটা এত বিস্তৃতভাবে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বা দ্বিপক্ষীয় বৈঠকে হওয়া কথা নয়, কারণ আপনি দেখবেন যে রাষ্ট্রীয় সংস্কারের যে কথা বলা হচ্ছে, পুনর্গঠনের কথা বলা হচ্ছে এবং কাঠামোগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। আপনি নির্বাচন কমিশনকে পুনর্গঠনের কাজ চলছে, ব্যাংকিং খাতকে ঢেলে সাজানো হচ্ছে, আইন বিচার শাসন বিভাগকে ঢেলে সাজানো হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। তো রাষ্ট্রের সব কাঠামো নীতি সহ যে ঢেলে সাজানোর যে প্রক্রিয়া বা যে কাজটি, এটি একটু বৃহৎ আয়োজন, একটি রাষ্ট্র ছোট কোনো বিষয় নয়। সুতরাং এটিকে ঢেলে সাজানো এবং সাথে সাথে মানুষের যে সহযোগিতা, তাদের সাথে তাদের যে আকাঙ্ক্ষার সঠিক বাস্তবায়ন হচ্ছে কিনা, সেটিও কিন্তু এক ধরনের যাচাই করার একটা বিষয় রয়েছে। কারণ জনগণের চাহিদা কি, সেই চাহিদার সঠিক বাস্তবায়ন সে সরকার করতে পারছে কিনা। আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যত্যয় দেখছি, কিছু কিছু ক্ষেত্রে পাহাড়ে অশান্ত হওয়ার ঘটনা দেখছি, আমরা মব জাস্টিস দেখছি। এটি কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য একটি চ্যালেঞ্জ। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে কাজ করা, প্রশাসনকে ঢেলে সাজানো, আমি মনে করি এটি যত সহজেই বলা যায় করাটা কত কঠিন। সেই জায়গা থেকে চ্যালেঞ্জ কিভাবে অন্তর্বর্তী সরকার মোকাবেলা করবে, সেক্ষেত্রে কত দিন, মাস, বছর লাগবে সেটি কেবলমাত্র সময়ই বলতে পারবে। যদিও নির্বাচনের বিষয়টি নিয়ে বিএনপি এরই মধ্যে কথা বলা শুরু করেছে, তারা জনগণের সরকার, ভোটের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে তারা কিন্তু বারবারই বলছে যে সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার সহ জরুরি ভিত্তিতে যে সংস্কারগুলো দরকার সেটি শেষ করে দ্রুত নির্বাচনের আয়োজন করা হোক এবং পরবর্তী সংস্কারগুলো জনগণের আকাঙ্ক্ষা বা চাহিদা অনুযায়ী নির্বাচিত সরকার করবে। সুতরাং এই যে প্রচেষ্টা, এই যে চাওয়া পাওয়ার যে হিসেব নিকাশ, সেটি কিন্তু মেলানো খুবই কঠিন। এবং জনগণ এই জায়গায় কি বলতে পারে যে নির্বাচনী সরকার এসে জনগণের প্রত্যাশা পূরণ করবে আর অন্তর্বর্তী সরকার এসে থাকবে, কোন জায়গায় মনে করেন? দেখেন, আমরা গত 16 বছর বা তার আগে বিএনপির শাসনামল দেখেছি বা 4 দলীয় জোটের শাসনামল, এরপরে আমরা 16 বছরের
একটি শাসন ব্যবস্থা দেখেছি, সেক্ষেত্রে কিন্তু জনগণের অধিকার কখনো প্রতিষ্ঠিত হয়নি। জনগণের ভোটের অধিকার যদি বলেন প্রতিষ্ঠিত হয়নি, জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি, জনগণের মানবাধিকার প্রতিষ্ঠিত হয়নি, নিরাপত্তা বিষয়গুলা সেটিও কিন্তু প্রতিষ্ঠিত, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠিত হয়নি। রাষ্ট্রের একজন মেম্বার হিসেবে, রাষ্ট্রের একজন মেম্বার আমরা সবাই সাধারণ জনগণ, যা পাওয়ার কথা তার, দেখেন একজন সাধারণ মানুষ আমি আপনি কি চাই, অর্থাৎ সাধারণ মানুষের যে চাহিদা, আমরা দুবেলা দুমুঠো ভাত খেতে চাই এবং সেই চালের দামটা সহনীয় পর্যায়ে থাকবে, মাছের দামটা সহনীয় পর্যায়ে থাকবে, ডালের দামটা সহনীয় পর্যায়ে থাকবে, আমার বাসা ভাড়া সহনীয় পর্যায়ে, কৃষির যে উৎপাদন কৃষকরা ন্যায্য মূল্য পাবে। সেক্ষেত্রে আমরা কি দেখি, মাঝখানে সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগীরা লাগামহীনভাবে দাম বাড়িয়ে দিয়েছে। আপনি চিনির কারসাজি দেখেছেন, পেঁয়াজের কারসাজি দেখেছেন, নিত্য পণ্যের যে চাপটা বা বাজেটের যে চাপটা সেটি কিন্তু প্রকারান্তরে জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখবেন যে আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন সবশেষ যে তথ্য সেটি হচ্ছে 59,000 টাকা করে আমাদের উপর এক একজনের নাগরিকের উপরে লোনের বোঝা কিন্তু। সুতরাং যে মেগা প্রকল্প নেওয়া হয়েছে, আপনার বাজেটকে ঢেলে সাজানো হচ্ছে বা বাজেটকে বড় করা হচ্ছে, এই যে লুক্রেটিভ যে প্রকল্প এবং এই প্রকল্পগুলো দিয়ে প্রকারান্তরে আমাদের উপরে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের জীবনযাত্রায় ব্যয় বেড়ে গিয়েছে। সুতরাং আমি আমার জীবন নিয়ে স্বস্তিতে নেই, আমি আমার কোনো কাজ সহজে করতে পারি না এবং দুর্নীতি মুক্তভাবে করার কোনো সুযোগ নেই। আমি আমার রাষ্ট্রীয় সেবা পাওয়ার যে আমার অধিকার, সেই অধিকারের জায়গা থেকে আপনি দেখবেন কোথাও সেই সঠিক সেবাটা আপনি সঠিক সময়ে পাচ্ছেন না এবং প্রাপ্তির সাথে আপনি চাকরির ক্ষেত্রে হোক, আপনি মেধা এবং মেধাবীদের সঠিক মূল্যায়ন বাংলাদেশে হচ্ছে না, তারা বিদেশমুখী হয়ে পড়েছে এবং এই যে মেধাশূন্য জাতি তৈরি হওয়ার পেছনেও কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর প্রকারান্তরে একটা ভূমিকা রয়েছে। কয়েক বছরে যে ধরনের আমরা একটা ট্রেন্ড দেখেছি দেশের বাইরে চলে যাওয়া, যারা একটু মেধাবী ভালো ছাত্র বা যাদের একটু সামর্থ্য আছে বা কষ্ট করে তারা দেশের বাইরে, তারা কেন যাচ্ছে? এই যাচ্ছে এই কারণে তারা তাদের মূল্যায়নটা পাচ্ছে না, তারা সঠিকভাবে তাদের যোগ্যতার মূল্যায়ন হচ্ছে না এবং তাদের যে মেধা অনুযায়ী চাকরি হচ্ছে না এবং চাকরির ক্ষেত্রে গেলে আপনি দেখবেন লাখ লাখ টাকা ঘুষ দুর্নীতির কথা সামনে চলে আসছে। সুতরাং একটি মানুষ টাকা পয়সা খরচ করে পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করছে, কিন্তু চাকরির ক্ষেত্রে গিয়ে সর্বস্ব বিক্রি করে সে চাকরিটা নিতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে একদম দলীয়করণ, লেজুর বৃত্তির একটি ব্যাপারটা রয়েছে। কিন্তু দলীয় পরিচয়বিহীনভাবে আপনি কোনো ভালো চাকরি বা তদবির বা সুপারিশ পাবেন না। সুতরাং এই যে রাষ্ট্রীয় কাঠামো সেটিকে ঢেলে সাজিয়ে একটা কল্যাণ সুন্দর বা ন্যায্যতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যে বাংলাদেশের কথা আমরা বলি, সেই বাংলাদেশ গঠন করা সত্যি খুবই কঠিন। সেই কঠিন চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকার মোকাবেলা করবে এবং আমাদের প্রত্যাশা অর্থাৎ জনপ্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে বলে আমরা প্রত্যাশা করি। জি, আমরা ইত্তেফাক পত্রিকার একটি শিরোনাম নিয়ে একটু আলোচনা করতে চাই। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার হচ্ছে, মন্ত্রণালয় জেলা পর্যায়ে 2টি কমিটি। দেখেন, এই যে বললেন যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা, এটি কেন হয়েছে? এক পক্ষ আর এক পক্ষকে দমন পীড়নের হাতিয়ার হিসেবে এটি ব্যবহার করা হয়েছে। কখনো কখনো ব্যক্তি পর্যায়ে আপনি আমাকে পছন্দ করেন না বা আমি করি না, আমি একটি মামলা ঠুকে দিলাম। এই যে ব্যাপারগুলো, আপনি জমি জমা সংক্রান্ত যে মামলা অর্থাৎ দেওয়ানি আদালতে দেখবেন যে মামলার স্তূপ এবং সেই মামলাগুলো বছরের পর বছর, কোথাও কোথাও যুগের পর যুগ ঝুলে থাকে। সুতরাং একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি পরিবার কিন্তু নিঃস্ব হয়ে যায়, তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। একইভাবে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো, যে জেলা ও দায়রা জজের যে মামলাগুলো দেখবেন যে বেশিরভাগই কিন্তু রাজনৈতিক হয়রানিমূলক এবং এটা একটি আমার মনে হয় যে বেশ স্পর্শকাতর বিষয়। কারণ আপনি দেখবেন যে বিগত সরকারের আমলে যারা প্রতিপক্ষ ছিল অর্থাৎ বিএনপি নেতাকর্মীদের নামে অসংখ্য হয়রানিমূলক মামলা করা হয়েছে এবং এর পরবর্তীতে এই পতিত সরকারের কিছু কিছু যে অভিযোগে যে মামলাগুলো হচ্ছে সেটিও কিন্তু রাজনৈতিক হয়রানিমূলক কিনা এটি নিয়ে প্রশ্ন উঠছে। সুতরাং এই যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলার একটা যোগসূত্র কোথাও কোথাও থাকে, সেটি অবশ্যই নিপীড়নমূলক, সেটি অবশ্যই ন্যায় বিচারহীনতার একটি প্রতিফলন। আইন শৃঙ্খলা ব্যবস্থাকে এই যে ঢেলে সাজানোর কথা বারবার কেন আসছে? একটি পরিবার রাজনৈতিক মামলাগুলো মোকাবেলা করতে গিয়ে দেখা যাচ্ছে 8 বছর, 10 বছর, 16 বছর নিঃস্ব হয়ে যাচ্ছে এবং একটি জীবন যে ভবিষ্যৎ, সে ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে নিপতিত হচ্ছে। জি, আমরা প্রত্যাশা করি এই ধরনের মামলা অবশ্যই আমরা চাই যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হবেন এবং এই সুযোগে আমি বলে রাখতে চাই যে রাজনৈতিক হয়রানিমূলক যারা মামলা দায়ের করেন বা যারা করেন, যদি
এটি প্রমাণিত হয় যে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে ছোট করতে হয়রানি করে, তাদেরকেও শাস্তির আওতায় অবশ্যই আনা উচিত। এবং আমি মনে করি যে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো দ্রুত শনাক্ত করে এগুলোকে প্রত্যাহার করার ব্যবস্থা করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ। জি দর্শক, এরই সাথে শেষ করছি মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিউ ইয়র্ক যাচ্ছেন আজ। কাল বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, জাতিসংঘে ভাষণ আগামী শুক্রবার। সহিংসতায় রাজধানীর ১২৫টি ট্রাফিক পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত, ভোগান্তিতে দায়িত্বরতরা, শিগগিরই মেরামতের আশ্বাস ডিএমপির। ডেঙ্গু আক্রান্তে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৬ জন। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, জনসচেতনতা বাড়ানোর তাগিদ। এবং ইলিশ রপ্তানি দুদেশের সম্পর্ক উন্নয়ন হিসেবেই দেখছে মানুষ, বন্ধ হবে চোরাচালান, দাম বাড়াচ্ছে সিন্ডিকেট বলছেন গবেষকরা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।